ওয়েলকাম সবাইকে কোয়ান্টাম কুইস্টের আজকের লেকচারে। আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর একটা চ্যাপ্টার গ্যাসের আচরণ এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা বোর্ডের মধ্যে পড়াচ্ছি না, বোর্ডের মধ্যে বোর্ডে না পড়ি, আমরা খাতা এবং পেনের মাধ্যমে এবং বই থেকে জিনিসগুলো কভার করার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি এক একটা চ্যাপ্টার আমরা খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। তাহলে মানে কম সময়ের মধ্যে যাতে আমরা জিনিসটাকে ভালো মতো করে বুঝতে পারি। তো দেখো, এটা হলো গ্যাসের আচরণ, ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার। আমি বইটা পড়ে পড়ে তোমাদের প্রত্যেকটা লাইনকে এক্সপ্লেন করব, প্রত্যেকটা জিনিসকে বোঝাবো। তোমরা দেখো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথম দিকে একটু মনে হতে পারে যে বই থেকে কি পড়াচ্ছি, বই থেকে দেখে দেখে লাইন বাই লাইন, বাট এক একটা লাইনকে আমি খুব ভালো করে এক্সপ্লেন করবো যাতে তোমরা ঠিকঠাক করে বুঝতে পারো। তাহলে কম সময়ের মধ্যে গোটা চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করতে পারবো। দেখো, গ্যাসের আচরণ এবার বলেছে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাস ইন দ্য বাল্ক। এবার কি বলেছে দেখো, চ্যাপ্টারটা গ্যাসের আচরণ দিয়ে শুরু হচ্ছে, মানে গ্যাসের আচরণ। এবার এই চ্যাপ্টারে আমরা গ্যাস কি বিহেভ করে, গ্যাসের কি কি প্রপার্টি রয়েছে সেসব নিয়ে আলোচনা করব। তো আমাদের জানতে লাগবে যে গ্যাস কাকে বলে। তো তোমাদের ক্লাস 9-এর একটা চ্যাপ্টার আছে পদার্থের গঠন এবং ধর্ম, সেই চ্যাপ্টারটার আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা যদি দেখো, ফার্স্ট ভিডিওটা, তাহলে তোমরা পদার্থের যে 3টা অবস্থা তার সম্পর্কে একটু জানতে পারবে, এবং সেখানে আমি আলোচনা করেছি যে গ্যাস কি। তো দেখো, পদার্থের 3 রকমের অবস্থা হয়, কঠিন, তরল এবং গ্যাস। এবার কি হয়, কঠিন, তরল এবং গ্যাস। কঠিনের ক্ষেত্রে কি হয়, কঠিনের মধ্যে যে কণাগুলো থাকে, সেই কণাগুলো কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটা বেশি। এবং তরলের ক্ষেত্রে সেই আকর্ষণ বলটা কম, এবং গ্যাসের ক্ষেত্রে সেই আকর্ষণ বলটা সব থেকে কম। তাই জন্য কি হয়, গ্যাসের মলিকিউলগুলো, গ্যাসের অণুগুলো, মানে তাদের মধ্যে স্পেসটা অনেক বেশি, তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স, যেটা আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা কম। তাই জন্য গ্যাসের অণুগুলো কি করে, তাই জন্য গ্যাসের অণুগুলো মানে র্যান্ডমলি ঘুরে বেড়ায় এদিক ওদিক। মনে করো একটা কন্টেনারের মধ্যে আমরা একটা গ্যাস নিয়েছি, তো সেখানে দেখবে যে গ্যাসের অণুগুলো ক্রমাগত এরকম করে ঘুরে বেড়াচ্ছে, তারা দূরে দূরে অবস্থান করে, এভাবে ঘুরে বেড়াচ্ছে গ্যাসের অণুগুলো, মনে করো এভাবে ধাক্কা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে এরকম করে। এটাই বলছি আমি। তার মানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার অণুগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা বেশি, এবং তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক বলটা কম। ঠিক আছে, এবার দেখো আমি শুরু করছি। দেখো, বলেছে গ্যাসের আয়তন। গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার বা আয়তন থাকে না। আমরা সবাই জানি যে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই। কেন নেই? কারণ আমরা গ্যাসকে যেই পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের আকারটাই সে ধারণ করবে। এই যে পাত্রের মধ্যে আমি গ্যাস ঢোকালাম, সেই গ্যাসটা তো গোটা পাত্রের মধ্যে মানে ছড়িয়ে থাকবে, এরকম তো হবে না, না যে গ্যাসটা গিয়ে পাত্রের এখানে গিয়ে জমা হয়ে গেল, এরকম তো না। গ্যাসটা সব জায়গায় স্প্রেড হয়ে যাবে, সব জায়গায় ছড়িয়ে যাবে। এবার যদি এরকম মনে করা হয় যে আমি একটা খুব লম্বা একটা এরকম কন্টেনার নিয়েছি, এবার সেখানে আমি ভারী গ্যাস, যেই গ্যাসটা মানে বায়ুর থেকে ভারী, সেই গ্যাসটা ঢোকালাম, তখন কি হবে, সেই গ্যাসটা পাত্রের একবারে তলায় গিয়ে থাকবে। কিন্তু তার কিছু কিছু মলিকিউলও এই পাত্রের গায়ে তখন মানে ছোটাছুটি করবে, সেটা করতে পারে। বাট মেইনলি কি হয়, গ্যাসকে আমরা যেই পাত্রে রাখি সেটা সেই পাত্রের আকারই ধারণ করে। তাই জন্য দেখো, এটা বলেছে গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার বা আয়তন থাকে না। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল নগণ্য, যেটা বললাম, এবং গতিশক্তি তীব্র। তারা খুব স্পিডে র্যান্ডমলি মুভমেন্ট করে, অণুগুলো এপাশ ওপাশ এরকম করতে থাকে, চলাচল করে। এবার দেখো, কোনো আবদ্ধ পাত্রে গ্যাস রাখলে গ্যাসের অণুগুলি পাত্রের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ওই পাত্রের আকার বা আয়তন উভয়ই ধারণ করে, যেটা বললাম। তাই আবদ্ধ পাত্রের আয়তনকেই গ্যাসের আয়তন হিসেবে গণ্য করা হয়। এজন্য গ্যাসের আয়তন উল্লেখ করার সময় অবশ্যই চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয়। কেন চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয়? কারণ চাপ এবং উষ্ণতার উপর গ্যাসের যেটা আয়তন সেটা ডিপেন্ড করে। চাপ এবং উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে গ্যাসের আয়তনেরও পরিবর্তন ঘটে। তাই জন্য অবশ্যই গ্যাসের যখন আমরা আয়তনের কথা চিন্তা করব, তখন আমরা চাপের কথা এবং উষ্ণতাকে অবশ্যই আমরা উল্লেখ করব। তো এবার আমরা সেটাই দেখব যে গ্যাসের যে চাপটা, মানে গ্যাসের চাপ এবং আয়তন যেটা আছে, তো গ্যাসের আয়তনের সাথে চাপের কি সম্পর্ক, আয়তনের সাথে উষ্ণতার কি সম্পর্ক, উষ্ণতার পরিবর্তন করলে আয়তনের কিভাবে পরিবর্তন ঘটতে পারে গ্যাসের ক্ষেত্রে,
বা চাপের পরিবর্তন করলে গ্যাসের আয়তনটা কী করে চেঞ্জ হবে সেই সবই দেখবো আমরা এক একটা, মানে যখন আমরা ভিতরের দিকে যাব দেখো বয়েলস ল, চার্লস ল, এরকম অনেক কিছু রয়েছে, তো সেসব দেখবো। আজকে আমরা মেনলি বেসিকটাকে কমপ্লিট করব, তারপরে আমরা বয়েলস ল, চার্লস ল এসব দেখবো। দেখো এবার দেখো আয়তনের একক বলেছে, গ্যাসের যেটা আয়তন হবে, আয়তনের এসআই একক হলো মিটার কিউব এবং সিজিএস একক হলো সেন্টিমিটার কিউব। এবার দেখো মিটার কিউব এবং সেন্টিমিটার কিউব কোথা থেকে আসলো? আয়তন মানে আমরা কি জানি? আয়তন মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন মানে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দেখো এখানে লিখলাম। তাহলে দেখো যদি এসআই পদ্ধতিতে বলি, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? মিটার। প্রস্থের একক কি? প্রস্থও তো একটা লেন্থ, তাই না? প্রস্থও একটা লেন্থ, প্রস্থও একটা দৈর্ঘ্য, তারও একক হয়ে যাবে মিটার। উচ্চতা হাইট, সেটাও একটা লেন্থ, তারও কি যেটা একক সেটা মিটার। এগুলো কিন্তু এসআই পদ্ধতিতে। তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার, তাহলে কি হবে? মিটার কিউব। তাহলে এসআই পদ্ধতিতে যদি বলি আয়তনের একক কি হবে? মিটার কিউব। গ্যাসের ক্ষেত্রেও এটা। আর সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে এগুলো সব সেমি 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 হয়ে যাবে, সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে তখন সেন্টিমিটার কিউব। ঠিক আছে? এছাড়া আরও কিছু রয়েছে, যেমন লিটার, মিলিলিটার, ডিসিমিটার কিউব, এসব এককেও গ্যাসের আয়তন প্রকাশ করা হয়, এটাই বলেছে। লিটার যেমন আমরা তরলের একক মাপি, তরলের আয়তন যেটা মাপি লিটার এককে মাপি, তো তাই জন্য আমরা গ্যাসের আয়তনটাকেও লিটার দিয়ে মাপি। লিটার, মিলিলিটার, ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব আমরা এর একটা রিলেশন রয়েছে যে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, এই রিলেশনটা একটু মনে রেখে দেবে। তো এবার আমরা দেখব যে নেক্সট যেটা, সেটা হলো গ্যাসের চাপ। এবার গ্যাসের চাপ কি? দেখো তোমাকে বললাম যে গ্যাসের অণুগুলো, গ্যাসকে আমরা যেই পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো র্যান্ডমলি ছোটাছুটি করবে। একটু আগে যেই ছবিটা দেখালাম, এই যে এই পাত্রের মধ্যে যখন গ্যাসটাকে রাখলাম তখন কি হলো? এই অণুগুলো পাত্রের গায়ে ধাক্কা খাচ্ছে, নিজের মধ্যেও ধাক্কা খাচ্ছে, পাত্রের দেওয়ালে ধাক্কা খাচ্ছে। এই যে ধাক্কা খাচ্ছে না, এই ধাক্কা খাওয়ার ফলে পাত্রের মধ্যে, এই যে যেই কন্টেনারের মধ্যে রাখবো, এই ধাক্কা খাওয়ার ফলে একটা চাপের সৃষ্টি হয়, একটা বলের সৃষ্টি হয়, এটাই হচ্ছে গ্যাসের চাপ। দেখো এখানে কি বলেছে, গ্যাসীয় অণুগুলি নিরন্তর গতিশীল অবস্থায় থাকে। কোনো আবদ্ধ পাত্রে গ্যাস রাখলে অণুগুলি যে কোনো সম্ভাব্য গতিবেগে, যে কোনো পসিবল ভেলোসিটি নিয়ে সেটা কি করতে পারে? সম্ভাব্য সকল দিকে, যে কোনো দিকে র্যান্ডমলি ছড়িয়ে পড়ে। এর ফলে অণুগুলির পরস্পরের সাথে নিজেদের মধ্যে যেমন ধাক্কা লাগে এবং অবশেষে আবদ্ধ পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ হয়, যেটা বললাম তোমাকে। গ্যাসের অণুগুলি তাদের গতিশক্তির জন্য পাত্রের ভেতরের দেওয়ালের প্রত্যেকটি বিন্দুতে লম্বভাবে বল প্রয়োগ করে। এ দেখো এই কণাগুলো যখন এরকম করে হিট করছে, তারা পাত্রের এই দেওয়ালটার সাথে লম্বভাবে হিট করছে, লম্বভাবে হিট করে, বল প্রয়োগ করে। তো এটাই হলো গ্যাসের চাপ। এই জন্য গ্যাসের মধ্যে, এই জন্য গ্যাস একটা চাপ ক্রিয়েট করে। এবার দেখো এর সংজ্ঞা কি বলেছে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের ভেতরের দেওয়ালের একক ক্ষেত্রফলযুক্ত তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলা হয়। দেখো এটাকে এক্সপ্লেন করি এবার। নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের ভেতরের দেওয়ালের একক ক্ষেত্রফলযুক্ত তলের উপর লম্বভাবে যেই পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলা হয়। মনে করো এই কন্টেনারটার মধ্যে, এই পাত্রের মধ্যে এবার গ্যাসগুলো কি করছে, গ্যাসের কণাগুলো এরকম করে হিট করছে। এবার মনে করো এই যে ক্ষেত্রফলটা, এই তলটা, এই তলের মধ্যে লম্বভাবে বল প্রয়োগ করছে, সেটাই হলো গ্যাসের চাপ। এবার আমরা জানি যে চাপের একটা ফর্মুলা রয়েছে। চাপ মানে কি? চাপ মানে হলো বল বাই ক্ষেত্রফল। তাহলে যেই পরিমাণ বল নিয়ে এই কণাটা সেই পাত্রের তলের মধ্যে হিট করবে, সেই পরিমাণ বলকে যদি সেই পরিমাণ ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা হবে সেটাই হবে গ্যাসের চাপটাকে তখন আমরা বের করতে পারবো। এটাই বলেছে একক ক্ষেত্রফল যুক্ত। দেখো একক ক্ষেত্রফল যুক্ত মানে মনে করো এরকম, এটা একটা তল, এই তলের মধ্যে গ্যাসের একটা কণা এরকম করে লম্বভাবে সে বল প্রয়োগ করছে,
মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করছে, আর এর ক্ষেত্রফল মনে করো এই যে এরিয়াটা, এর ক্ষেত্রফল এ আমি ধরে নিলাম, তাহলে আমরা বলবো চাপ মানে প্রেশার পি সমান সমান বল বাই ক্ষেত্রফল। এটাকে যদি আমরা দেখো এরকম করে লিখেছি না, এফ বাই এ, তোমাকে দেখো এরকম করে বলছি আমি, তাহলে আমি যদি এরকম করে বলি যে এ ক্ষেত্রফল যুক্ত তলের মধ্যে লম্বভাবে প্রযুক্ত বল, এটা যদি এফ হয়ে থাকে তাহলে এবার আমরা বলবো 1 একক ক্ষেত্রফল যুক্ত। তারপর বাকিটা সেম, এ ক্ষেত্রফল যুক্ত তলের মধ্যে লম্বভাবে প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে 1 একক ক্ষেত্রফল যুক্ত, সেটা কি হবে ঐকিক নিয়মের মতো এফ বাই এ এরকম হয়ে যাবে। তাহলে এই যে এফ বাই এটা পেলাম, এটাই আমরা বলছি গ্যাসের চাপ, তাই জন্য ওখানে বলেছে 1 একক ক্ষেত্রফল যুক্ত। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো, এবার চাপের আমরা দেখবো বিভিন্ন একক কি কি হতে পারে। চাপের একক দেখো, পাশের এককগুলি ছাড়াও মানে এই এককগুলো মেন চাপের একক। আগে এটা বলি তোমাকে, দেখো চাপের একক কি বলেছে, এসআইতে বলেছে পাস্কাল আর সিজিএসে বলেছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কি করে আসলো? দেখো যদি আমরা এসআই এর কথা ভাবি তাহলে আমরা কিন্তু দেখো এককগুলো কিন্তু মনে রাখতে লাগবে না, তুমি যদি চাপের জাস্ট এই এক্সপ্রেশনটাকে যদি মনে রাখো না, পি সমান সমান এফ বাই এ, তাহলে তুমি তার এককটাকে মনে রাখতে পারবে, ইজিলি বের করতে পারবে, তখন তোমাকে মুখস্থ করতে হবে না। দেখো এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে তাহলে? বল বাই ক্ষেত্রফল, তাই তো? দেখো এবার এসআই পদ্ধতিতে বলের একক কি হবে বলো? এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। আর যেটা ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি মিটার গুণ মিটার, মিটার গুণ মিটার মানে কি? মিটার স্কোয়ার। তাহলে দেখো এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, আর এই নিউটন পার মিটার স্কোয়ার এটারই আরেকটা নাম হলো পাস্কাল। দেখো 1 পাস্কাল মানে হলো 1 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো এখানে এভাবে লিখেছে 1 পাস্কাল সমান সমান নিউটন ইন্টু কি লিখেছে m⁻²। আমরা নিউটন পার মিটার স্কোয়ার লিখেছি, যদি এটাকে আমরা এরকম করি, সূচকের নিয়ম তোমরা জানো, যখন নিচ থেকে চলে যাবে উপরে তখন কি হয়ে যাবে? পাওয়ার নেগেটিভ হয়ে যাবে, নিউটন ইন্টু m⁻²। তাহলে এটা হয়ে গেল 1 পাস্কাল সমান সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে সেম সিজিএস পদ্ধতিতে কি হবে? এখানে লিখছি আমি সিজিএসে কি হবে? প্রেসার সমান সমান, এবার ডাইন হয়ে যাবে বলের একক, ক্ষেত্রফল কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকে উঠিয়ে দিলে ডাইন ইন্টু cm⁻²। তাহলে দেখো আমরা এককটাকে দেখে নিলাম, এই যে এটাই বলেছে বলের একক ক্ষেত্রফলের একক, এরকম করে তোমরা দেখে নেবে। এবার এটা হলো মেইন একক, সেটা ছাড়া আর কি হতে পারে? অ্যাটমসফিয়ার, এটিএম, বার, মিলিবার প্রভৃতি এককেও চাপ পরিমাপ করা হয়। বোঝা গেল? এবার আরেকটা ডেফিনিশন, সেটা হলো প্রমাণ উষ্ণতা ও চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপি। দেখো কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিনকে, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস যা, সেটাকে কেলভিন স্কেলে প্রকাশ করলে সেটা হয়ে যায় 273 কেলভিন। তোমরা পরে পড়বে যে আরেকটা জিনিস আছে এখানে, পরম উষ্ণতা স্কেল বা অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল, এখানে আমরা কেলভিন নিয়ে ডিটেলসে দেখব, কেলভিন স্কেল নিয়ে। এবার দেখো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিনকে প্রমাণ উষ্ণতা ধরা হয়, ঠিক আছে? এটাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরি। এবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে সঠিক 76 সেন্টিমিটার 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বা 1 অ্যাটমসফিয়ার প্রেসার বলা হয়। এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসার হলো, দেখো এই যে 1 ATM মানে হচ্ছে এই এত বড় একটা সংখ্যা 1.01325 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, মানে এটাকে সিজিএস এ বলেছে। 1 ATM মানে এত ডাইন পার সেমি স্কোয়ার, এটা সিজিএস এককে। এবার এখানে একটা জিনিস দেখো, যে বলেছে যে 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভের চাপ। 1 ATM মানে কিন্তু তুমি কিন্তু এরকম বলবে না যে 1 ATM মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তুমি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এই কথাটার মানেটা বোঝো ঠিক করে। 76 সেন্টিমিটার 1 ATM মানে 76 সেন্টিমিটার
পারস্তম্ভের চাপ, এর মানে কিন্তু বায়ুর চাপ 76 না। এখানে ভালো করে দেখো কি লিখেছে, 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভের চাপ। এবার দেখো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বলতে আমি কি বলছি। এটা মনে করো একটা পারস্তম্ভ, তোমাদের ক্লাস 9-এ একটা সিম্পল ব্যারোমিটারের একটা সেট ছিল, সেটা দিয়ে আমরা কি করে বায়ুমণ্ডলীয় চাপ মেজার করি সেটার একটা জিনিস ছিল। তো তোমরা যদি পড়ে থাকো তাহলে জিনিসটা ভালো, নাহলে আমি দেখো বলছি। তো এটা মনে করো একটা ব্যারোমিটার। তো 1 ATM মানে বলেছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তার মানে এখানে যদি বায়ুমণ্ডলীয় প্রেশার যদি PA হয় ধরে নেই, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ এখানে যে পরিমাণ চাপ প্রয়োগ করছে তার ফলে এই পারস্তম্ভের মনে করো এতখানি, এই পরিমাণ পর্যন্ত মনে করো পারদ দিয়ে জায়গাটা মনে করো ভর্তি হয়ে গেছে, এই জায়গাটা। তাহলে 1 ATM বলতে বোঝায় এই যে লম্বা, এই লম্বা যে পারস্তম্ভটা, সেটাই আমরা যদি আমরা মাপি স্কেল দিয়ে, যদি এর সাথে যদি একটা স্কেলকে আমরা লাগিয়ে দিই, তখন আমরা দেখব যে এই পারস্তম্ভের যেটা হাইট সেটাই হলো 76 সেন্টিমিটার। তার মানে 1 ATM মানে 76 সেন্টিমিটার না, 76 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার একটা কিন্তু দৈর্ঘ্যের একক, চাপের একক কখনো সেন্টিমিটার হতে পারে না। তার মানে 1 ATM মানে নট অনলি 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। মানে এই পরিমাণ, এই লম্বা 76 সেন্টিমিটার লম্বা পারস্তম্ভটা যে পরিমাণ চাপ প্রয়োগ করছে সেটাই হলো আমাদের 1 ATM, বা সেটাই আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এখন প্রশ্ন যে আমরা এই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটাকে কি করে বের করব? দেখো তার জন্য আরেকটা ফর্মুলা রয়েছে, তোমরা যদি জানো তাহলে তো ভালোই। দেখো P সমান সমান HDG, ক্লাস 9-এ হয়তো পড়ে থাকবে, P সমান সমান HDG। তো এই ফর্মুলাতে H মানে কি? এই ফর্মুলায় H মানে হলো পারস্তম্ভের উচ্চতা, কতখানি পারস্তম্ভটা। তাহলে দেখো, তাহলে এখানে পারস্তম্ভ 76, আর ডেনসিটি D মানে হলো ডেনসিটি বা ঘনত্ব, পারদের ঘনত্ব কত, তো পারদের ঘনত্ব যেটা সেটাকে বসাবো আমরা। আর G মানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে যদি আমরা ডাইনে প্রকাশ করি, সরি যদি আমরা CGS এ বলি, তাহলে এটা কি হয়ে যাবে 980 CGS এ বললে সেমি পার সেকেন্ড স্কোয়ার। তখন এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, এখানে জাস্ট খালি পারদের ডেনসিটিটা মানে বসিয়ে দিলেই আমরা দেখতে পাবো যে 1 ATM পারস্তম্ভের চাপটা আমরা পেয়ে গেছি এটা। ঠিক আছে। সিমিলারলি যদি তোমরা দেখো পাস্কালের ক্ষেত্রে, তখন আমরা কি করব, মানে পাস্কাল বলছি, যদি আমরা 1 ATM কে যদি আমরা নিউটনে করি, এটা CGS দিয়ে করেছি, তাহলে এরকম আসলো। আর যদি আমরা SI তে করি তাহলে তখন দেখো ভ্যালুটা এরকম আসবে, 10⁵, 10⁶, এটাই ডিফারেন্স। তাহলে আমরা দেখলাম যে 1 ATM কাকে বলে। এবার যেটা দেখবো সেটা হলো পাস্কাল। দেখো পাস্কালের সংজ্ঞা দিয়েছে, চাপের SI একক পাস্কাল। 1 বর্গমিটার ক্ষেত্রের ওপর 1 নিউটন মানের বল প্রযুক্ত হলে, যেমন এই দেখো, এবার এখানে ক্ষেত্রফলটা কি 1 বর্গমিটার, ক্ষেত্রফল কি মিটার গুণ মিটার মানে বর্গমিটার, মিটার স্কোয়ার। এবার তাহলে এখানে 1 বর্গমিটার হবে, কারণ এটা হলো SI স্কেলে। তার উপর 1 নিউটন মানের বল প্রযুক্ত হলে, 1 নিউটন মানে SI পদ্ধতিতে, তার মানে যে পরিমাণ চাপের সৃষ্টি হয় তাকে 1 পাস্কাল বলা হয়। তাহলে 1 পাস্কাল মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে ATM এ করলে 1.01325 10⁵ পাস্কাল। দেখো এখানে 10⁶ আর 10⁵ এর একটা ডিফারেন্স রয়েছে এই নাম্বারটার মধ্যে। ক্যালকুলেট করলে এটা SI তে ক্যালকুলেট করলে এরকম, আর CGS এ করলে এরকম। বোঝা গেল? এবার আরেকটা জিনিস, সেটা হলো গ্যাসের উষ্ণতা। কি বলেছে? গ্যাসের উষ্ণতা অণুগুলির গড় গতিশক্তির সমানুপাতিক। মানে গ্যাসের অণুগুলো যে পরিমাণ গতিশক্তি নিয়ে ছোটাছুটি করবে, তো সেই গতিশক্তির পরিমাণটার উপর, সেই গতিশক্তির সাথে সমানুপাতিক হয়ে যায় গ্যাসের উষ্ণতা। মানে গতিশক্তি বাড়লে উষ্ণতা বাড়বে, ঠিক আছে, গতিশক্তি বাড়লে উষ্ণতাটা বাড়বে। গড় গতিশক্তি বলেছে, তার মানে প্রত্যেকটা মলিকিউলের কিন্তু গতিশক্তি সেম না। কোনো একটা মলিকিউলের গতিশক্তি মনে করো যেটা নিয়ে চলছে অন্যটার অন্যরকম, তো মাল্টিপল এতগুলো এখানে অণু রয়েছে, প্রত্যেকটার গতিশক্তি সেম না। আমরা যেটা অ্যাভারেজ ভ্যালু পাই গড় গতিশক্তিটা, সেই গড় গতিশক্তির সাথে গ্যাসের উষ্ণতাটা সমানুপাতিক হয়ে যায়। এবং এর উল্টোটাও সত্যি, মানে আমরা যদি টেম্পারেচার বৃদ্ধি করি তখন দেখবো যে এই যে অণুগুলো যেমন করে ছোটাছুটি করছে তখন আরো বেশি স্পিডে তারা ছোটাছুটি করবে। নর্মালি যেমন করছে, যদি আমরা এখানে টেম্পারেচার বাড়িয়ে দিই তখন দেখব যে সেটা আরো
দ্রুত গতিতে তারা ছোটাছুটি করছে। এবার আমরা দেখব যে আবদ্ধ গ্যাসের চাপ কি করে পরিমাপ করা হয়। দেখো, তোমরা সবাই জানো যে যেটা বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেশার, সেটাকে মাপার জন্য আমরা ব্যারোমিটার ইউজ করে থাকি। কিন্তু কোনো আবদ্ধ পাত্রের চাপ, কোনো আবদ্ধ পাত্রের মধ্যে যেই গ্যাসটাকে রাখা হয়, তো সেই গ্যাসের চাপ আমরা কি করে বের করব, সেটার জন্য আমাদের একটা অন্য যন্ত্র লাগে, তার নাম হলো ম্যানোমিটার। তো তোমাদের এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষাতে যে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে, তো সেটার অ্যান্সার হয়ে যাবে ম্যানোমিটার। তো দেখো এখানে কি লিখেছে, রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বা উৎপন্ন গ্যাস আবদ্ধ পাত্রে রাখা হয় এবং এর চাপ মাপার জন্য ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। ঠিক আছে, ম্যানোমিটার একটি দুমুখ খোলা ইউ আকৃতির কাঁচনল। আমি আগে পড়ে নিচ্ছি, তারপরে তোমাদের এক্সপ্লেন করছি। এর একটি বাহু অপর বাহুর তুলনায় বড়। তার মানে এটা একটা দুমুখ খোলা কাঁচনলের একটা যন্ত্র সেটআপ, যার একটি বাহু অপর বাহুর তুলনায় বড়, একটা বড় বাহু একটা ছোট বাহু। নলটি পারদ দিয়ে আংশিকভাবে পূর্ণ করার পর ছোট বাহুটি যে আবদ্ধ পাত্রে গ্যাসটি অবস্থিত তার সাথে যুক্ত করা হয়। তার মানে এখানে ছবিটা একবার দেখো, এটা মনে করো আবদ্ধ পাত্র, এই পাত্রের মধ্যে একটা গ্যাস রাখা আছে। তো আমরা কি করব, যেটা ছোট বাহু নলের, সেই ছোট বাহুটাকে এই আবদ্ধ পাত্রের সাথে কানেক্ট করে দেব। নলের দুই বাহুতে অবস্থিত পারস্তম্ভের উচ্চতার পার্থক্য এবং ব্যারোমিটারের সাহায্যে নির্ণীত বায়ুমণ্ডলের চাপের মান থেকে আবদ্ধ পাত্রের গ্যাসের চাপ নির্ণয় করা হয়। ঠিক আছে, তার মানে একটা আমরা ইউ আকৃতির কাঁচনল নেব, যার একটা বাহু ছোট একটা বাহু বড়, তার মধ্যে আমরা পারদ দিয়ে পূর্ণ করব। পারদ দিয়ে পূর্ণ করার পর ছোট বাহুটাকে কি করব, যেই আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসটাকে রাখা আছে তার সাথে কানেক্ট করে দেব। এটা এখানে বলেছে। তো এখানে জিনিসটাকে যেভাবে এক্সপ্লেন করেছে সেটা আমি পরে আসছি, তার আগে আমি তোমাদের একটু অন্যভাবে জিনিসটাকে বোঝাতে চাই। তো দেখো, আমি একটা জিনিস এঁকে রেখেছি আগে থেকে। দেখো, এটা হলো আমাদের আবদ্ধ গ্যাস। ঠিক আছে, এই পাত্রের মধ্যে যে আবদ্ধ গ্যাসটা রাখা আছে তার আমরা যেটা চাপ সেটাকে আমরা বের করব ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটার নামই হলো ম্যানোমিটার যন্ত্র। এবার তুমি একটা জিনিস দেখো, যদি এই দুটো নলের মধ্যে পারস্তম্ভের যেটা হাইট সেটা যদি সেম জায়গায় থাকে, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে এই আবদ্ধ গ্যাসের যেই চাপটা সেটাই আমাদের বায়ুমণ্ডলীয় চাপের সমান। ঠিক আছে, এই আবদ্ধ গ্যাসের যেটা চাপ সেটাই আমাদের বায়ুমণ্ডলীয় চাপের সমান। এই যেটা কাঁচনল আছে, যেটা লম্বা, এখান দিয়ে মনে করো বায়ুমণ্ডলীয় চাপ প্রেসার দিচ্ছে, বায়ুমণ্ডলের যেটা চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। ধরো এই বায়ুমণ্ডলীয় চাপটাকে আমরা পি এ ধরে নিলাম। তার মানে পি এ মানে হলো পি অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলীয় চাপ। এবার এই দুই নলের মধ্যে দেখো পারস্তম্ভের চাপ একই জায়গায় আছে। যদি আমি কানেক্ট না করি তখন তো সবসময় সেটা একই জায়গাতেই থাকবে, যদি কানেক্ট না করি আমি, বুঝতে পারলে? কিন্তু যদি কানেক্ট করার পরও যদি কোনো চেঞ্জ না হয়, তখন আমরা কি বলবো, যে পাত্রের ভিতরে যে গ্যাসটা রয়েছে তার যেটা চাপ সেটাই আমাদের পি এ অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের সমান। এটা প্রথম কেস, ফার্স্ট কেস। এবার দেখো সেকেন্ড কেস। সেকেন্ড কেসে কি হতে পারে, এদিক দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ আসছে পি অ্যাটমসফিয়ার পি এ। দেখা গেল সেকেন্ড ক্ষেত্রে দেখা গেল যে আগে যেমন নর্মাল অবস্থায় যেমন ছিল এরকম, পরে এই বায়ুমণ্ডলীয় চাপের এদিক দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ যাচ্ছে, আর দেখো এদিক দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ আর এদিক দিয়ে এই গ্যাসটা কি করছে, চাপ দিচ্ছে। তারপর আমরা দেখলাম যে পারস্তম্ভের উচ্চতাটা এই লম্বা বাহুতে, দীর্ঘ বাহুতে উপরের দিকে উঠে গেছে। আগে ছিল এই লেভেলে, এখন উঠে হয়ে গেছে এখানে। তার মানে এবার দেখো যে হাইটের ডিফারেন্স, উচ্চতার ডিফারেন্স, এটাকে আমরা ধরলাম এইচ। ঠিক আছে, তো এটা কেন হলো, এটার কারণটা হলো যে এই যে বায়ুমণ্ডলীয় চাপটা এদিক দিয়ে প্রেশার দিচ্ছে, আর এদিক দিয়ে কি দিচ্ছে, এদিক দিয়ে হচ্ছে এই আবদ্ধ গ্যাসটা প্রেশার দিচ্ছে। তো এই আবদ্ধ গ্যাসের প্রেশারটা অনেকটা বেশি, তাই জন্য সে কী করেছে, এই পারদস্তম্ভটাকে উপরের দিকে ঠেলে দিয়েছে। দেখো পারদস্তম্ভটাকে উপরের দিকে তুলে দিয়েছে, তাই তো? তাহলে যেহেতু এ পারস্তম্ভটাকে উপরের দিকে ঠেলে দিয়েছে, ঠেলে একবারে উপরের দিকে তুলে দিয়েছে এদিকে, তার মানে পি গ্যাস মানে এই আবদ্ধ গ্যাসের চাপটা অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি, তাই তো?
দেখো বায়ুমণ্ডল এদিক দিয়ে চাপ প্রয়োগ করছে আর গ্যাস, আর এই গ্যাসটা এদিক দিয়ে চাপ প্রয়োগ করছে। তো এ যেহেতু পারস্তম্ভটাকে উপরের দিকে ঠেলে দিয়েছে, তার মানে কি এই পি গ্যাস মানে এই আবদ্ধ গ্যাসটার চাপটা বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি। তখন আমরা দেখব যে আবদ্ধ গ্যাসের চাপটাকে তখন কত হবে, সেটা হয়ে যাবে আমাদের যেটা বায়ুমণ্ডলীয় চাপ আছে সেটা তো থাকলোই। দেখো সে কি করেছে, আগে এই লেভেলে ছিল, তাই তো এই লেভেলে ছিল, সেটাই বায়ুমণ্ডলীয় চাপ ছিল। এবার কি করেছে, এই যে আবদ্ধ গ্যাসটা সে চাপ প্রয়োগ করে এই বাহুতে পারস্তম্ভের উচ্চতাকে বাড়িয়ে দিয়েছে। আর এখানে কতখানি হাইটের ডিফারেন্স হচ্ছে, দেখো এইচ পরিমাণ হাইটের ডিফারেন্স হচ্ছে। তার মানে এই পরিমাণ দেখতে পাচ্ছ, এইটুকু ডিফারেন্সের এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, ঠিক আছে, এইটুকু ডিফারেন্সের পারস্তম্ভের চাপটাই এই আবদ্ধ গ্যাসটা বেশি পরিমাণে দিচ্ছে। তার মানে তখন আবদ্ধ গ্যাসের চাপটা হয়ে যাবে, যেটা বায়ুমণ্ডলের চাপ সেটা তো আছেই, তার সাথে এইটুকু এই এইচ উচ্চতার পারস্তম্ভের চাপটাকে তখন আমাদের অ্যাড করতে হবে। তাহলে এইচ উচ্চতার পারস্তম্ভের চাপটাকে আমরা একটু আগে দেখেছিলাম না, একটা ফর্মুলা দিয়ে, পি সমান সমান এইচ ডিজি, যেখানে এইচ হচ্ছে সেই পরিমাণ হাইটটাকে বোঝায়। তার মানে এখন আমাদের এইটুকু হাইটের পারস্তম্ভের চাপটাকে এর সাথে অ্যাড করতে লাগবে, তখন আমরা বলে দেবো এইচ ডিজি। বোঝা গেল? এবার দেখো যদি এরকম কেস হয়, কেস নাম্বার 3, তখন কি হচ্ছে যে নর্মাল অবস্থায় তো এখানে ছিল, তাই না, কিন্তু পরে কমে গিয়ে এখানে চলে এসছে। তাহলে এবার দেখো হাইটের উচ্চতার ডিফারেন্স, এটাকে যদি এইচ দিই তখন কি হবে, আগে বেড়ে গিয়েছিল যেন আমরা অ্যাড করে দিয়েছি। এবার কি হচ্ছে, যতখানি প্রেশার আগে দিচ্ছিল এখন ওরকম দিচ্ছে না, এখন কমে গেছে, এখন বায়ুমণ্ডল বেশি দিয়ে দিচ্ছে, তাই জন্য এদিকে চলে এসছে। তখন এই আবদ্ধ গ্যাসের চাপটা হয়ে যাবে আমাদের পি গ্যাস সমান সমান, যেটা বায়ুমণ্ডলের চাপ সেটা তো আছেই, তাই না, তার থেকে একটু কমে গেছে, কমে গিয়ে এরকম হয়ে গেছে, কমে গিয়ে তখন এদিকে নেমে গেছে, তার মানে এরকম হয়ে যাবে পি অ্যাটমসফিয়ার মাইনাস এইচ ডিজি। বোঝা গেল? তাহলে 3 ক্ষেত্রে তখন আমরা দেখব যে ম্যানোমিটার দিয়ে আমরা কি করে এই গ্যাসের চাপটাকে, আবদ্ধ গ্যাসের চাপটাকে বের করতে পারি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা 3 নাম্বার। কিন্তু বইতে ওরা কি করেছে, বইতে ওরা একটু ডিফারেন্ট জিনিস করেছে। আমি যেমন এখানে ধরে নিলাম যে বায়ুমণ্ডলীয় চাপ পি এ, তারপরে এইচ উচ্চতার, এই পরিমাণ উচ্চতার পারস্তম্ভের চাপকে আমরা বের করলাম এইচ ডিজি এরকম করে, তারপরে যোগ বিয়োগ এরকম করেছি। কিন্তু বইতে ওরা বলে দিয়েছে, বইতে বলেছে যে পারস্তম্ভের যেটা চাপ মানে বায়ুমণ্ডলের চাপটাকে ওরা পারস্তম্ভ দিয়ে প্রকাশ করেছে। দেখো ওরা কি বলেছে যে বায়ুমণ্ডলের চাপটা হলো পি সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, কিন্তু আমি দেখো এখানে সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বলিনি, আমি বলেছি বায়ুমণ্ডলের চাপ, এটা ধরে নিয়েছি। বোঝা গেল? তার সাথে তখন আমরা এইভাবে অ্যাড করেছি, মাইনাস করেছি এইচ উচ্চতার পারস্তম্ভের চাপটাকে বের করে এইচ ডিজি এরকম করে। কিন্তু বইতে কি করেছে, বইতে ওরা বলেছে যে ধরে নিয়েছে যে বায়ুমণ্ডলের চাপটা হলো পি সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পি সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, ওরা পারস্তম্ভটাকে নিয়ে আলোচনা করেছে। তখন তারা কি করেছে, তখন তারা পি এর সাথে, তখন তারা কি করেছে তোমাকে বলছি আমি, তখন ওরা কি করেছে, এই যে আমি যেমন বললাম না বায়ুমণ্ডলের চাপ পি এ, আর ওরা জাস্ট বলেছে পি সেন্টিমিটার এইচজি ধরে নিয়েছে বায়ুমণ্ডলের চাপ। তখন তারা এরকম করেছে পি গ্যাস সমান সমান পি সেন্টিমিটার এইচজি। প্রথম ক্ষেত্রে এটা করেছে। দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে, পি গ্যাস সমান সমান পি সেন্টিমিটার, কিন্তু হ্যাঁ পি সেন্টিমিটার পারস্তম্ভ প্লাস এইচ, এই যে এইচ, তখন এইচ করে এরকম করে বলে দিয়েছে এত সেন্টিমিটার এইচজি। বোঝা গেল? ওরা বলেছে পি সেন্টিমিটার, পিটা মনে করো 76 সেন্টিমিটার। এবার যদি বেরিয়ে গিয়ে এটা মনে করো তার সাথে 4 হয়ে গেল হাইটের ডিফারেন্স, তখন বলবে 76 + 4, তখন বলবে 80 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, যদি এরকম হয়ে যায়। যদি মনে করো কমে গেল 3 কমে গেল মনে করো 76 থেকে, তখন বলবে 73 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তখন এরকম করে বলবে পি গ্যাস সমান সমান পি মাইনাস এইচ সেন্টিমিটার এইচজি। কারণ তারা পারস্তম্ভ নিয়ে জিনিসটাকে রিলেট করেছে, পারস্তম্ভে প্রকাশ করেছে। আর আমি তোমাকে যেটা বললাম সেটা পারস্তম্ভে প্রকাশ করিনি, প্রথমে আমি একবারে যেটা চাপ, সেই চাপটাকে ধরে নিয়ে বায়ুমণ্ডলের চাপ পি এ ধরে নিলাম, পি এ মানে পি এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে ধরে নিয়ে করেছি। তাই জন্য তখন আমি কিন্তু একবারে 8 সেন্টিমিটার পারস্তম্ভ ওরকম বলতে পারি না, কারণ ওখানে আমি একবারে তখন ফর্মুলাটাকে ইউজ করেছি এইচ ডিজি, যেখানে আমি ডি এর জায়গায় পারদের যেটা ডেন্সিটি সেটাকে বসাবো, আর জি এর জায়গায় অভিকর্ষজ ত্বরণটাকে বসাবো, আর এইচ বলতে যে হাইটের ডিফারেন্স
যেটা হচ্ছে সেটাকে বসাবো। আশা করি তোমরা জিনিসটা ঠিকঠাক করে বুঝতে পারলে। তাও আমি একবার বই থেকে জিনিসটাকে রিডিং পড়ে দিই যাতে বুঝতে পারো। দেখো কি বলেছে, ধরা যাক বায়ুমণ্ডলীয় চাপ পি সেন্টিমিটার এইচজি এবং গ্যাসের চাপ পি সেন্টিমিটার এইচজি। এবার বলেছে 3 ধরনের অবস্থার সৃষ্টি হতে পারে। ইউ নলের 2 বাহুর পারস্তম্ভের উচ্চতা সমান। দেখো ছবিতে 2 বাহুতে পারস্তম্ভের উচ্চতা সমান। এক্ষেত্রে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ, এটাকে পি ধরেছে, যেটাকে আমরা পি গ্যাস বলছি, জাস্ট পি বলেছে ওরা, পি সমান সমান পি সেন্টিমিটার এইচজি। দেখো ছবিটা দেখো ভালো করে, উপর থেকে বলেছে পি সেন্টিমিটার, ঠিক আছে, পি সেন্টিমিটার পারস্তম্ভের কথা বলেছে, সেন্টিমিটার বলেছে ওরা, ঠিক আছে, চাপের কোনো কিছু বলেনি কিন্তু, মানে এত পরিমাণ, বুঝতেই পারছো, যেটা তোমাকে আগে এক্সপ্লেন করলাম ওটাই। এবার দেখো নেক্সট যেটা কি বলেছে, ইউ নলের দীর্ঘ বাহুতে পারস্তম্ভের উচ্চতা বেশি। এবার ইউ নলের 2 বাহুর পারস্তম্ভের উচ্চতার পার্থক্য এইচ যদি হয় তখন কেমন হবে, পি সমান সমান, যেটাকে আমরা পি গ্যাস বলছিলাম, পি সমান সমান পি প্লাস এইচ সেন্টিমিটার এইচজি। আর পরের ক্ষেত্রে দেখো পি সমান সমান পি মাইনাস এইচ সেন্টিমিটার এইচজি, এটাই বলেছে। ইউ নলের দীর্ঘ বাহুতে পারস্তম্ভের উচ্চতা কম, তাই জন্য ইউ নলের 2 বাহুর পারস্তম্ভের উচ্চতার পার্থক্য এইচ হলে গ্যাসের চাপটা তখন হয়ে যাবে পি সমান সমান পি মাইনাস এইচ সেন্টিমিটার এইচজি। আশা করি তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, এবং বুঝতে কেমন লাগছে, কোনো যদি অসুবিধা থেকে থাকে আর যদি কোনো ইমপ্রুভ করতে হয় তাহলে অবশ্যই সেটা জানাবে। আগের কিছু ভিডিওগুলো আমরা হোয়াইট বোর্ডে বানিয়েছিলাম, কিন্তু এখন আমাদের একটু সমস্যার জন্য হোয়াইট বোর্ডের মধ্যে আমি ভিডিও বানাতে পারছি না, আমি খাতা পেন বই এভাবেই বোঝাচ্ছি। তো তোমাদের যদি কোনো রকমের প্রবলেম হয় বুঝতে, কনসেপ্ট বুঝতে যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা বয়েলের সূত্র সেটা পড়ব, তারপরে চার্লসের সূত্র পড়ব, তারপরে যা যা রয়েছে সেসব দেখব। থ্যাংক ইউ।